অগাস্টে হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বিষয়টি শুরু হয়েছিল। বাংলাদেশের সব সরকারি জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর কাজ শুরু হয়ে গিয়েছিল। সরিয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনার ছবিও। এছাড়া হাসিনার দেশ ছাড়ার দিনে বঙ্গবন্ধু স্ট্যাচু ভাঙার ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরে বাংলাদেশের আসন্ন 4 ধরনের নোট থেকে মুজিবুর রহমানের ছবি বাদ যাচ্ছে তা আগেই জানা গিয়েছিল। এবার শিক্ষাক্ষেত্রেও কার্যত নো এন্ট্রির তালিকায় চলে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জানা গিয়েছে বাংলাদেশের প্রাথমিকের শিক্ষার বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সম্পর্কিত নানান রকম অধ্যায় বাদ যাচ্ছে। মুজিবুরের জীবনী, তাকে নিয়ে একটি পদ্য ও 3টি গদ্য বাদ যাচ্ছে বলে জানা গিয়েছে। বাংলাদেশের প্রাথমিকের শিক্ষার পাঠ্য বইতে যুক্ত হচ্ছে 8টি গদ্য এবং 8টি পদ্য। বাদ যাচ্ছে বাংলা ও ইংরাজি বই থেকে 7টি পদ্য এবং গদ্য। তৃতীয় শ্রেণীর একটি বই থেকে মুজিবুর রহমানের জীবনী বাদ যাচ্ছে। সেখানে অন্তর্ভুক্ত হচ্ছে বাংলাদেশের জাতীয় স্তরের 4 নেতার জীবনী। মুজিবুরের ছেলে শেখ রাসেলকে নিয়ে লেখা একটি গদ্য বাদ যাওয়া হচ্ছে এবং তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে তা বাদ যাচ্ছে। বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে এমনটাই খবর। বাংলাদেশের মিডিয়া সূত্রে জানা গিয়েছে প্রথম শ্রেণীর বাংলার পাঠ্য বই থেকে মুক্তিযুদ্ধ ও বিজয় অধ্যায়ের নাম বদলে যাচ্ছে। এই অধ্যায়ের নাম হতে চলেছে আমাদের মুক্তিযুদ্ধ। সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি বদলে সেখানে মুক্তিযুদ্ধ চলাকালীন দৃশ্যের একটি ছবি দেওয়া হয়েছে। মুজিবুরের 7 মার্চের ভাষণ দিয়ে শুরু হয় যে বই, সেই বইয়ের যে অধ্যায় সেটিকে ছেঁটে ফেলে 25শে মার্চের ভাষণ দিয়ে শুরু করা হচ্ছে। এছাড়া দ্বিতীয় শ্রেণীর বই থেকে বাদ যাচ্ছে মুজিবুর রহমানকে নিয়ে লেখা সোনার ছেলে লেখাটি। সেই জায়গায় যুক্ত হচ্ছে কাজী নজরুল ইসলামের ওপর লেখা দুঃখু মিয়ার জীবন লেখাটি। প্রসঙ্গত, শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ অশান্ত হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সেই সরকারের আমলে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার আরও বেড়ে যায় বলে অভিযোগ। প্রতিবাদী সনাতনী সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর শিক্ষাক্ষেত্র নেমে এলো মুজিবুর রহমানকে বয়কট করার বিষয়টি। এদিকে বাংলাদেশের রোজই সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছে। গণ আন্দোলনের মুখে পড়ে হাসিনা সরকারের পতন হয়েছে, আর সেই জায়গায় বর্তমানে ইউনূস সরকার দেশ চালাচ্ছে। আর তারই মধ্যে নতুন করে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর দিন দিন অত্যাচার বাড়ছে। আর এ নিয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত গম্ভীর। মোহাম্মদ ইউনূসের সরকার আগস্ট মাস থেকে আসার পর থেকে বিভিন্ন ধরনের বিষয় এই মুহূর্তে উঠে আসছে। কোথাও গিয়ে আমরা দেখেছি যে একটি প্রজাতি বা একটি জাতির ওপরে বিভিন্ন সময় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত অত্যাচারের খবর বাংলাদেশ থেকে ভেসে আসছে। এবং শুধু তাই নয়, হিন্দুদের ওপরে অত্যাচার তো রয়েছেই, তার পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রাইম, বিভিন্ন ধরনের চুরি, রাহাজানি, ডাকাতি, এই ধরনের বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মূলত একটি রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে দাঁড়িয়ে ইউএসএ ইতিমধ্যেই দাবি করেছে যে কোথাও গিয়ে বাংলাদেশের মতো জায়গায় জঙ্গি হামলা হতে পারে এবং তার পাশাপাশি বাংলাদেশ থেকে জঙ্গি প্রডিউস হতে পারে। এই তথ্য কতটা সঠিক সেটা আমরা যাচাই করিনি, কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য উঠে আসছে সেই তথ্য কিন্তু অত্যন্ত ভয়াবহ। বলা যেতে পারে প্রায় এখনো পর্যন্ত 4 মাস হয়েছে এই সরকার, আগস্ট থেকে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর শেষ হয়েছে। এই সরকারের 4 মাস হতে চলেছে, আর এই 4 মাসের মধ্যে শয়ে শয়ে জঙ্গি, তার পাশাপাশি শয়ে শয়ে জিহাদি, শয়ে শয়ে অপরাধী তারা মুক্ত হয়ে গিয়েছেন কারাগার থেকে, জেল থেকে। এবং সেটাই কোথাও গিয়ে একেবারে শুধুমাত্র বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বা বাংলাদেশের লোকজনের মধ্যে আতঙ্কই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই আতঙ্ক কিন্তু অতিক্রান্ত করছে বাংলাদেশের বাইরেও। কারণ পারিপার্শ্বিক দেশ, আমাদের একেবারে পাশের দেশ বাংলাদেশ, এবং ভারতের সঙ্গে লম্বা সীমানা রয়েছে বাংলাদেশের। তার পাশাপাশি চীন রয়েছে, বিভিন্ন দেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে প্রশ্ন কিন্তু থাকছে যে কতটা নিরাপদ এই মুহূর্তে বাংলাদেশ, বা কতটা নিরাপদ এই মুহূর্তে পারিপার্শ্বিক দেশগুলি। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে তথ্য উঠে আসছে যে বাংলাদেশের কারাগার থেকে প্রায় 174 জনকে ইতিমধ্যেই রেহাই করা হয়েছে, যারা দেশদ্রোহিতা বা এই মুহূর্তে বিভিন্ন জিহাদি হামলা বা জিহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। তার মধ্যে 11 জন মূল মাথা, প্রধান যারা মাথা ছিলেন এই সব ধরনের ক্রাইম করার পিছনে, তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যখন সরকার বদলি হলো সেই সময় কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের পরিস্থিতি প্রচণ্ড পরিমাণে খারাপ হয়েছিল। কেউ হত্যা হচ্ছেন, কারোর বাড়িতে চুরি হচ্ছে, রাহাজানি হচ্ছে, সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে, এবং প্রচণ্ড পরিমাণে একটা এমার্জেন্সি সিচুয়েশান যেটাকে বলা হয়। বিভিন্ন লোক একেবারে শেখ হাসিনার বাড়িতে ঢুকে গিয়েছিলেন, প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে লুটপাট চালিয়েছিলেন, এবং সেই সময়ে পুলিশের ওপর অত্যাচার হয়েছিল, পুলিশকে মারা হয়েছিল। এবং এখানে দাঁড়িয়েই কিন্তু সেখানে তখন প্রায় হাজারো হাজারো কারাবন্দী যারা কারাগারে ছিলেন, যারা দোষী, যারা বিভিন্ন ক্রাইমের সঙ্গে যুক্ত, যারা হামলার সঙ্গে যুক্ত, যারা জিহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত, তারাও পালিয়ে গিয়েছিলেন। ইউনিস সরকার আসার পর তারা বলেছিলেন যে তারা নাকি এই যে যারা দোষী তাদেরকে ধরার ব্যবস্থা করতে চলেছেন। কিন্তু এখনো পর্যন্ত তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে যা উঠে আসছে, প্রায় 400 থেকে 700 যারা পলাতক এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদেরকে ধরতে পারেনি বাংলাদেশ সরকার। একেবারেই এই অ্যামাউন্টটা কম নয়। মূলত সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে নিরাপত্তা কতটা রয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের আশেপাশে, সেটা কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠেই যায়। এবং তার পাশাপাশি পারিপার্শ্বিক অনেক কিছু রয়েছে। প্রায় বলা হচ্ছে যে 500টারও বেশি এই 4 মাসে, শেষ 4 মাসে 500রও বেশি হত্যা হয়েছে, মানুষের প্রাণ গিয়েছে। সেখানে অবশ্যই প্রশ্ন উঠছে। তার পাশাপাশি সহজেই বোঝা যাচ্ছে যে এই দেশের কি অবস্থা, কি পরিস্থিতি। কারণ ইতিমধ্যেই কিন্তু আলু পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া, বিভিন্ন বিষয়ে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ বেশ উত্তপ্ত এবং বিস্ফোরক পরিস্থিতির তৈরি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।